রমজানের দিনে ছোটো ছোটো বাচ্চা নিয়ে আমি একা সব কাজ করতে পারবো না। রোজা রাখা আমার জন্য অনেক কষ্টকর হয়ে যাবে। তাই যে কাজগুলো না করলেই নয় সেই কাজগুলো আজকে সেরে নিচ্ছি। অনেকে আসলে ভিউজ পাওয়ার জন্য অনেক কিছু দেখায়, কিন্তু সব কিছু আসলে ঠিক নয়। আমি আমার ভিডিওতে এমন কিছু কখনোই দেখাবো না যেটা আমার ভিউয়ার্সদের জন্য ক্ষতিকর হবে বা ঠিক হবে না, বা ওদের লস হবে, বা ওদের সময় নষ্ট হবে। এরকম কোনো কিছু আমি দেখাবো না। যেটাই আমি অভ্যস্ত, যেটা করে আমি উপকার পেয়েছি সেটাই তোমাদেরকে দেখাবো। আমি হাতে চুড়ি পরি না কেন, এটা নিয়ে একটা আপু আমাকে অনেক বেশি প্রশ্ন করে। সব মিলিয়ে আমার খরচ পড়েছে 130 টাকা। আর যদি আমি এগুলাই দোকান থেকে কিনতাম তাহলে আমার খরচ পড়তো 240 টাকা। কত সহজেই বানিয়ে ফেললাম অরেঞ্জ কালারের ব্রেড ক্রাম্ব। বিসমিল্লাহির রহমানির রহিম। পবিত্র রমজান মাসের প্রস্তুতির কাজ শুরু করলাম। রমজানের প্রস্তুতি নেওয়ার আগে আমি সবার আগে যে কাজটা করি সেটা হলো ফ্রিজের ড্রয়ারটাকে ভালোভাবে ধুয়ে নেই। কারণ রমজানে যাই কিছু প্রস্তুত করি না কেন সবই ফ্রিজে রাখতে হবে, আর রাখতে হবে ডিপে। তাই সকিনাকে দিয়ে ডিপ ফ্রিজের ড্রয়ারটা ভালোভাবে ধুয়ে নিচ্ছি। সকিনা আমাকে কাজে হেল্প করতেছে। ও না হেল্প করলে রমজানের প্রস্তুতি নেওয়া আমার জন্য অনেক কষ্টকর হয়ে যেত। ওকে বলেছি তুমি যতটুকু পারবে আমাকে কাজে হেল্প করো, কারণ আমি একা এতগুলো কাজ করতে পারবো না। তাছাড়া আমি নিচে বসলে উঠতে পারি না, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না, সবজি বেশিক্ষণ কাটতে পারি না। সিজারের কারণে আমার শরীর অনেকটাই দুর্বল হয়ে গিয়েছে। কিন্তু রমজানের প্রস্তুতি তো নিতেই হবে, কারণ রমজানের দিনে ছোটো ছোটো বাচ্চা নিয়ে আমি একা সব কাজ করতে পারবো না। রোজা রাখা আমার জন্য অনেক কষ্টকর হয়ে যাবে। তাই যে কাজগুলো না করলেই নয় সেই কাজগুলো আজকে সেরে নিচ্ছি। আজকের ব্লগে প্রস্তুতির সবগুলো কাজ দেখাতে পারবো না, বাকিগুলো আগামী ব্লগে দেখাবো। কারণ একটা ব্লগে প্রস্তুতিগুলো দিতে গেলে অনেক বড় হয়ে যায় ব্লগটা, তখন সেটা এডিট করা এবং ভয়েস দেওয়া অনেক কষ্টকর হয়ে যায়। তাই আমি ঠিক করেছি পার্ট টু পার্ট রমজানের প্রস্তুতিগুলো তোমাদের সাথে শেয়ার করব। তাই আমার আজকের ভিডিও সহ পরবর্তী ভিডিওগুলো দেখা মিস দিও না, ওগুলো দেখে নিও। আশা করি তোমাদের অনেক উপকারে আসবে। ড্রয়ারটা ধোয়া হয়ে গেল, এখন আমি এটাকে ভালোভাবে মুছে টেবিলে এক কোণা রেখে দিব। যখন রমজানের সব ধরনের প্রস্তুতি নেওয়া শেষ হয়ে যাবে তখন সব ধরনের উপকরণ এই ড্রয়ারে রেখে ফ্রোজেন করে রাখবো। কালকে রাতে আধা কেজি বুট পানি দিয়ে ভিজে রেখেছিলাম। পানি দিয়ে ভিজানোর কারণে এগুলো অনেক বেশি বড় এবং নরম হয়ে গিয়েছে। এখন এগুলোকে চুলায় বসিয়ে সিদ্ধ করে নিব। এর সাথে আমি ডালও ভিজিয়ে রেখেছিলাম পেঁয়াজের জন্য। এখানে 2 প্রকারের ডাল আছে, খেসারির ডাল এবং মসুর ডাল। এই দুইটা ডালই আমি 1 কাপ করে নিয়েছি, তবে খেসারি ডালটা একটু কম ছিল। আমি প্রতি বছর এই 2 প্রকার ডাল দিয়ে পেঁয়াজু বানাই, খেতে অনেক ভালো লাগে আমার কাছে। সারা রাত ভিজানোর কারণে ডালগুলো অনেক বেশি বড় এবং নরম হয়ে গিয়েছে। এটার পানিগুলো সম্পূর্ণ ঝরে গেলে আমি এগুলোকে ব্লেন্ডিং করে নিব। বুটের ডাল সিদ্ধ করার জন্য চুলায় বসিয়ে দিয়েছি, স্কুলে যেতে হবে, এদিকে গ্যাসও কম। তাই ঠিক করেছি যতটুকু সম্ভব বুটটা সিদ্ধ করে নেই, বাসায় এসে বাকিটা করে নিব। আমি এখানে 1/2 চামচ হলুদের গুঁড়ো এবং 1/2 চা চামচ লবণ দিয়ে দিয়েছি। হলুদটা দিয়েছি এটা কালারটা ঠিক থাকার জন্য, আর লবণটা দিয়েছি দ্রুত সিদ্ধ করার জন্য। বুটের ডাল সিদ্ধ করার ক্ষেত্রে লবণ দিলে সেটা খুব দ্রুত সিদ্ধ হয়। আমি এখানে কোনো প্রকার আলু দেইনি, কারণ আলু দিলে সেই আলুটা কেমন চুপসে যায়, খেতে ভালো লাগে না। অনেকে আলু দেয়, আলু দিয়ে সিদ্ধ করে, কিন্তু আমার কাছে খেতে ভালো লাগে না। আমি গত বছরের আগের বছর আলু দিয়ে ফ্রোজেন করে রেখেছিলাম, খেতে একটুকু ভালো লাগেনি, কারণ আলুগুলো কেমন যেন চুষে যায়। যত কিছুই করি না কেন ওই আলুগুলো দিয়ে বুটভাজি খেতে একটু ভালো লাগে না। অনেকে আসলে ভিউজ পাওয়ার জন্য অনেক কিছু দেখায়, কিন্তু সব কিছু আসলে ঠিক নয়। আমি আমার ভিডিওতে এমন কিছু কখনোই দেখাবো না যেটা আমার ভিউয়ার্সদের জন্য ক্ষতিকর হবে বা ঠিক হবে না, বা ওদের লস হবে, বা ওদের সময় নষ্ট হবে। এরকম কোনো কিছু আমি দেখাবো না। যেটাই আমি অভ্যস্ত, যেটা করে আমি উপকার পেয়েছি সেটাই তোমাদেরকে দেখাবো। রমজান আসলে অনেক বেশি কাজের চাপ পড়ে যায়, আর তখন পেঁয়াজও আরও বেশি কাটতে হয়। তো সবসময় পেঁয়াজ কাটতে গেলে খুব বিরক্ত লাগে, আর কাটার সময়ও হয় না। তাই আগে থেকে কিছু পেঁয়াজ কেটে রেখে দিলাম। কিছু পেঁয়াজ কুচি কুচি করে কেটেছি, আর কিছু পেঁয়াজ আস্ত রেখে দিয়েছি। অনেক সময় পেঁয়াজটা কিভাবে দিব বা কিভাবে কাটবো সেটা ডিসাইড করতে পারি না, এই কারণে কিছু আস্ত পেঁয়াজ রেখে দিয়েছি, যাতে করে পরবর্তীতে নিজের ইচ্ছা মতো পেঁয়াজগুলো কেটে নিতে পারি। এই পেঁয়াজগুলো এভাবে করে ঢাকনা দিয়ে রেখে ফ্রিজে নরমালে রেখে দিব।
নর্মাল ফ্রিজে এগুলো 10 থেকে 12 দিন পর্যন্ত ভালো থাকবে, তার আগে এগুলো শেষ হয়ে যাবে। কারণ পেঁয়াজ তো অনেক কাজে লাগে, সব সময় পেঁয়াজ লাগে, পেঁয়াজ ছাড়া কোনো আইটেমই করা যায় না। যে টমেটোগুলো কিনেছিলাম সেই টমেটোগুলো পিস করে কেটে এভাবে বাক্সে ভরে রেখেছি। রমজান মাসে টমেটো অনেক কাজে লাগে, তাই টমেটোগুলোকে এভাবে করে পিস করে কেটে নিয়েছি। এই টমেটোগুলো ফ্রিজে নরমাল রাখলে 7 দিন পর্যন্ত ভালো থাকবে, আর যদি ডিপে রাখো তাহলে বছরখানেক পর্যন্ত ভালো থাকবে। আমি এগুলোকে ডিপে ভরে রাখবো, কারণ এই মুহূর্তে আমার এগুলো লাগতেছে না। রমজানের দিনে কোনো আইটেম তৈরি করতে গেলে বা টমেটো সস করতে গেলে বা টমেটো পিউরি করতে গেলে তখন এই টমেটোগুলো খুব কাজে লাগে। যেহেতু টমেটো সস আমি কিনে নিয়েছি আপাতত, তাই এগুলো দিয়ে আমি রান্না করার ক্ষেত্রে বা মুড়ি বানানোর ক্ষেত্রে ইউজ করব। ডালগুলো বাক্সে করে ভরে ফ্রিজে রেখে দিয়েছিলাম, এখন এগুলোকে ব্লেন্ডিং করে নিব। ডালগুলো থেকে সম্পূর্ণ পানি ঝরে গিয়েছে, এখন এগুলো দিয়ে ব্লেন্ডিং করলে ব্লেন্ডিংটা পারফেক্ট হবে। আমি এগুলোকে 80% ব্লেন্ডিং করে নিব, সম্পূর্ণ ব্লেন্ডিং করব না। পেঁয়াজ ও ডালগুলো কিন্তু আধ ভাঙা করে খেতেই ভালো লাগে, সম্পূর্ণ ব্লেন্ডিং করলে খেতে ভালো লাগে না। আমি হাতে চুড়ি পরি না কেন, এটা নিয়ে একটা আপু আমাকে অনেক বেশি প্রশ্ন করে। আসলে চুড়ি পরা হলেও সে চুড়িটা হারিয়ে যায়, কারণ সারদা বাবার চুড়িটা হাত থেকে বের করে নেয়, খেলা করে, পরে আর খুঁজে পাওয়া যায় না। এরকম করে 2 জোড়া চুড়ি হারিয়ে ফেলেছি। এই চুড়িটা বিয়ের সময় পেয়েছিলাম, সেটাই এখন পরে নিয়েছি। চুড়িটা একটু ভারী, কমফোর্টেবল না, এটা বাইরে গেলে পরে নেই, কিন্তু ওই আপুটা এত বেশি প্রশ্ন করে তাই বাধ্য হয়ে চুড়ি পরলাম। এখন থাকলেই হয়। বাচ্চাদের ঘরে আসলে খুব বেশি অর্নামেন্টস পাওয়া যায় না, সেক্ষেত্রে সেগুলো নষ্ট বা হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সবগুলো ডাল বেলনি করা হয়ে গিয়েছে। ডালগুলোকে আমি 2 ভাগে ভাগ করে নিয়েছি। 1 ভাগ করেছি পেঁয়াজ বানানোর জন্য, এইগুলো দিয়ে পেঁয়াজ বানাবো। আর ওই পাশে বাটিতে যেগুলো রেখেছি এগুলোকে আমি ডিপ ফ্রিজে রেখে দিব। পেঁয়াজগুলো খাওয়া হয়ে গেলে তারপর এগুলো দিয়ে পেঁয়াজু বানিয়ে ফ্রোজেন করে রাখবো। অল্পই ফ্রোজেন করে রাখবো, কারণ বেশি ফ্রোজেন করে রাখলে জমে যায়, পরে আর খাওয়া হয় না। তাই আমি ঠিক করেছি সবসময় অল্প করে ফ্রোজেন করে রাখবো, সেক্ষেত্রে খাওয়া হবে আর জমবে না। রমজান মাসে শুকনো মরিচ অনেক কাজে লাগে, কিন্তু এই শুকনো মরিচগুলো টালতে গেলেই অনেক সমস্যা হয়ে যায়। হয় এগুলো খুব বেশি কালো হয়ে যায়, কিংবা এগুলো ভাজার সময় থাকে না। তাই আগে থেকে মরিচগুলো ভেজে সংরক্ষণ করে রাখতেছি, যাতে করে পরবর্তীতে এই সমস্যা না পড়তে হয়। প্রতি বছরেই আমি এভাবে করে ভেজে শুকনো মরিচগুলো সংরক্ষণ করে রাখি। এগুলো আমার খুবই কাজে লাগে, ভর্তা করলে তখন বেশি কাজে লাগে। অনেক সময় হয় কি, রমজান মাস যাওয়ার পরও এগুলো থেকে যায়, তখন সেগুলো আমি ইউজ করে ফেলি। এরকম কাচের ডিব্বায় এগুলো ভরে ভালো করে মুখটা বন্ধ করে রাখলে একটুও নষ্ট হয় না। ভিতরে কোনো প্রকার হাওয়া না ঢুকলে এগুলো বছরখানেক পর্যন্ত ভালো থাকে, চুপসে যায় না। রমজানের পরও আমি এই শুকনো মরিচগুলো ইউজ করি, কোনো সমস্যা হয় না, একদম ঠিক থাকে। আপুরা, এই মুহূর্তে তোমরা যারা আমার ভিডিওটি দেখতেছো তারা একটা লাইক করে দিও। লাইক করে দিলে কাজ করার উৎসাহ অনেক গুণ বেড়ে যায়। আর যদি খুব বেশি ভালো লাগে থাকে তাহলে আমার ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো। ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে একটা কমেন্টস করে দিও। তোমাদের একটা কমেন্টস আমাকে কাজ করার জন্য অনেক বেশি অনুপ্রাণিত করে, তাই কমেন্টস করতে ভুলে যেও না কিন্তু। এই মরিচের ডিব্বাটা আমি বাইরে এভাবেই রেখে দিব, যখন লাগবে তখন টুপ করে বের করে ইফতারের আয়োজন বা রান্নার কাজে ব্যবহার করব। কিছু শুকনো মরিচ আমি হালকা ভেজে নিচ্ছি, এগুলোকে আমি কালো করব না, জাস্ট একটু ভেজে নিব, কারণ এগুলোকে দিয়ে আমি চিলি ফ্লেক্স করে নিব। আমি তো প্রথমে বোটা সহ ব্রাইনি জারে রেখেছিলাম, পরবর্তীতে মনে পড়াতে আবার বের করে বোটা ছেড়ে দিয়েছি। চিলি ফ্লেক্স করার ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, এগুলো যাতে খুব বেশি মিহি না হয়, মানে আধ ভাঙা টাইপের হয়। খুব বেশি মিহি হবে না, আবার একদম সম্পূর্ণ আস্তেও থাকবে না। এগুলো করার সময় ব্লাইন্ডিং মেশিনের হিটটা একটু কমিয়ে দিয়ে করতে হবে, কারণ বেশি হিট দিলে কিন্তু এগুলো একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। আমি একটু ব্লাইন্ডিং করার পরে এই অবস্থা হয়েছে। এগুলোকে আরও একটু ক্রাশ করে নিতে হবে, আরও একটু ভেঙে নিতে হবে। শুকনো মরিচের ঝালটা আসলে কম খাওয়া হয়, কারণ বাচ্চারা এটা খেতে পারে না, তাই এটা সবসময় কম ইউজ করা হয়। এই কারণে অল্প করে গুঁড়ো করে নিয়েছি। এগুলো আবার বেশি দিন ভালো থাকে না, মাস 6 যাওয়ার পরে নষ্ট হয়ে যায়। দেখো আমি কিভাবে গুঁড়ো করে নিয়েছি, একদম মিহি হয়নি, আবার খুব বেশি আস্তও রয়নি। শুকনো মরিচের গুঁড়ো রাখার জন্য আমি একটা বোতল খুঁজতেছিলাম, তখন খুঁজতে খুঁজতে এই ছোটো বোতলটা পেয়ে গেলাম। এগুলো কি বলো তো? এগুলো হচ্ছে চিলি ফ্লেক্স, যেগুলো আমি গত বছর করেছিলাম। অল্প একটু খাওয়া হয়েছিল, আর খাওয়া হয়নি, এগুলো নষ্ট হয়ে গিয়েছে। দেখো কালারটা কীরকম হয়ে গিয়েছে। এবারের চেয়েও একটু বেশি করে করেছিলাম, তখন মনে হয়েছিল কম হয়ে গিয়েছে, কিন্তু এখন মনে হচ্ছে কম হওয়াই ঠিক আছে।
কম করে রাখলে সেগুলো খাওয়া হয়, নষ্ট হয় না। বেশি করে রাখলে বিপদ, সেগুলো নষ্ট হয়ে যায়। তাই কম করেই রেখে দিলাম। পাউরুটিটা আনার পরে ফ্রিজে রেখে দিয়েছিলাম। সকালবেলা এটাকে বের করে নিলাম। এখন এই পাউরুটিগুলো দিয়ে ব্রেড ক্রাম্ব করে নিব। ব্রেড ক্রাম্ব করার ক্ষেত্রে আমি সবসময় পাউরুটিগুলো আগে একটু তাওয়ায় ভেজে নিই। তাওয়ায় ভেজে নিলে এটা ক্রিস্পি হয় আর ব্লেন্ডিং করতে সমস্যা হয় না। ব্লেন্ডিং কাটারের সাথে লেগে যায় না, সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যায়। এটাকে খুব বেশি ভাজতে হবে না, জাস্ট একটু হালকা বাদামি করে নিলেই হবে, বা না করলেও হবে। গ্যাস অনেক কম আছে, আজকে সকাল থেকে গ্যাস কম। পাউরুটিগুলো হালকা ভাজতে খুব বেশি তাপ লাগবে না, এই কারণে ইট চুলা বের করে নিই। চুলার কম তাপেই করে নিচ্ছি। ফ্রাই প্যানে জায়গা হচ্ছে না, অনেক কষ্ট করে জায়গা করে পাউরুটি দিলাম। পাশের চুলায় তাওয়া বসিয়ে দিয়েছি, ওই তাওয়াতেও পাউরুটিগুলো ভেজে নিচ্ছি, তাহলে সময় কম লাগবে। যেহেতু চুলার আঁচ কম, সেক্ষেত্রে ভাজতে সমস্যা হবে না। সকালবেলা ঘুম থেকে উঠেই রমজানের প্রস্তুতির কাজ করা শুরু করে দিয়েছি। রাতেরবেলা কিছু করেছি আর সকালবেলা করতেছি। আসলে স্কুল থেকে আসার পরে এই কাজগুলো আর করা হয় না। সকিনা আসলে যা একটু করা হয়, কারণ ও একটু কাজে হেল্প করে, সেক্ষেত্রে আমি এগুলো করতে পারি। এই দেখো, এগুলো হচ্ছে গত বছরের ব্রেড ক্রাম্ব। আমি এরকম পাউরুটিগুলো ভেজে এগুলো বানিয়েছিলাম, নষ্ট হয়নি, একদম ভালো আছে। তাওয়ায় পাউরুটিগুলো ভাজার পরে ব্লেন্ডিং করার পরে এগুলোকে আমি আবার চুলায় ভেজেছিলাম, যার কারণে এগুলো এখনও ঠিক আছে, কোনো সমস্যা হয়নি। দেখো এগুলো কীরকম আছে। এগুলোকে আমি বাইরে রেখে দিয়েছিলাম, ফ্রিজে রাখিনি, তারপরেও কোনো সমস্যা হয়নি। এখনও কত ক্রিস্পি আর ঝরঝরে আছে দেখো, কালারটা একটুও চেঞ্জ হয়নি। এগুলোকে এখন আমি অল্প তাপে তাওয়া ভেজে নিচ্ছি। রোজা আসলে সর্বপ্রথমে এগুলো খেয়ে ফেলবো, তারপরে যেগুলো আজকে বানাবো সেগুলো খাবো। অল্প আছে মিনিট 5 এগুলোকে একটু ভেজে নিচ্ছি, তাহলে এগুলো আরও ক্রিস্পি এবং আরও ঝরঝরে হবে। যদি কোনো প্রকার ব্যাড স্মেল থাকে সেটাও চলে যাবে। মিনিট 5 ভাজার পরে এগুলোকে আমি ডিব্বায় ভরে রাখবো। পাউরুটিগুলোকে কেচি দিয়ে কেটে নিচ্ছি। অনেকে আছে পাউরুটিগুলো চারপাশের কালো অংশগুলোকে ফেলে দেয়, আমি ফেলে দেই না, আমি এগুলো সহই ব্লেন্ডিং করি। আবার অনেকে আছে এগুলো দিয়ে অন্য কোনো রেসিপি বানায়। আমার তো অন্য কোনো রেসিপি বানানোর সময় নেই, শুধু শুধু এগুলো পড়ে থাকে। তাছাড়া বাচ্চারাও খায় না, তাই সবগুলো একসাথে ব্লেন্ডিং করে নেই। সবগুলো কাটা হয়ে গিয়েছে, এখন এগুলোকে আমি ব্লেন্ডিং জারে ব্লেন্ডিং করে নিব। আমার খুব ইচ্ছা অরেঞ্জ কালারের ব্রেড ক্রাম্ব করার। অনেকে দেখি অরেঞ্জ কালারের ব্রেড ক্রাম্ব করে, ওগুলোকে দিয়ে চিকেন ফ্রাই করে, নাগেটস বানায়, রোল বানায়, আরও অনেক ধরনের আইটেম করে। প্রথমে আমি এখানে অল্প করে ফুড কালার দিয়ে দিচ্ছি, তারপর এইগুলোকে হাত দিয়ে ভালো করে মেখে ব্লেন্ডিং করে নিচ্ছি। আসলে আমি কখনো অরেঞ্জ কালারের ব্রেড ক্রাম্ব করিনি, আজকে প্রথম করতেছি, তাই অল্প করে দিচ্ছি। ব্লেন্ডিং করার সময় একটা ঝামেলা হয়ে গিয়েছিল, যখন আমি সুইচটা চাপ দিই না, তখন ধাম করে সবগুলো ব্রেড পড়ে গিয়েছিল। আসলে মুখাটা ভালোভাবে লাগানো হয়নি, তাই পড়ে গিয়েছিল। কালারটা তেমন আসেনি, তাই আরেকটু ফুড কালার দিয়ে দিলাম। ফুড কালার দেওয়ার পরে এগুলোকে ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি, তারপরে আবার এগুলোকে ব্লেন্ডিং করে নিচ্ছি। এইভাবে করে আরও 2 বার ফুড কালার অ্যাড করেছি। বিরক্ত হয়ে গিয়েছিলাম, তাই লাস্ট স্টেপটা করার সময় বেশি করে ফুড কালার দিয়ে দিয়েছিলাম। এইটাতে কাজ হয়েছে, একদম পারফেক্ট কালার হয়েছে। এই দেখো, পিরিচেগুলা বেশি করে ফুড কালার দিয়ে লাস্টে করেছিলাম, একবারই করেছিলাম, কত সুন্দর কালার হয়েছে। আর যেগুলো বাটিতে আছে এগুলো কিন্তু প্রথমে করেছিলাম, অল্প দিয়ে করেছিলাম, কালারটা একটু হালকা এসেছে। পরবর্তীতে 2 বার ফুড কালার অ্যাড করলেও সেরকম কালার হয়নি, একটু কম হয়েছে। প্রথমবারে যদি ফুড কালারটা দেওয়া হয় না, তাহলে কালারটা ঠিক আসে, পরবর্তীতে আর অ্যাড করা লাগে না। আর যদি কম দেওয়া হয় তাহলে সেই কালারটা পরবর্তীতে অ্যাড করলেও আর সেরকম হয় না। দেখো ফুড কালার দিতে দিতে আমার বোতলটা প্রায় শেষ হয়ে গিয়েছে, নিচে দিকে একটু বাকি আছে। এইটুকু আবার অন্য কাজে ইউজ করে নিব। এখন এই ব্রেড ক্রাম্বগুলোকে চুলার হালকা আঁচে একটু ভেজে নিচ্ছি। এগুলো ভেজে নিলে আর একটু মুচমুচে এবং ঝরঝরে হবে, সহজে নষ্টও হবে না, বেশি দিন ভালো থাকবে। কালারটা কত সুন্দর হয়েছে তাই না? আমি স্কুলের দোকানে এরকম ব্রেড ক্রাম্ব দেখেছিলাম, জিজ্ঞেস করেছিলাম দাম কত। আমার এইগুলোর অর্ধেক একটা ডিব্বায় ছিল, সেগুলোর দাম চেয়েছিল 120 টাকা। যদি অর্ধেকের দাম 120 টাকা হয়, তাহলে সম্পূর্ণ দাম পড়বে 240 টাকা। তার মানে আজকে আমি 240 টাকা ব্রেড ক্রাম্ব তৈরি করে নিয়েছি, 80 টাকা ফুড কালার ইউজ করে। সব মিলিয়ে আমার খরচ পড়েছে 130 টাকা। আর যদি আমি এগুলাই দোকান থেকে কিনতাম তাহলে আমার খরচ পড়তো 240 টাকা। এখানে আমার সেভ হলো 110 টাকা। আর এইগুলো
অনেক স্বাস্থ্যসম্মতও বটে। বাসায় বানালে সেটা অনেক বেশি ভালো হয় দোকানের থেকে। আমি এগুলোকে কাঁচের জারে রেখে দিচ্ছি। এগুলো বাইরে রেখে দিব। মুখাটা ভালোভাবে আটকিয়ে বাইরে রেখে দিলে এগুলো বছরখানেক পর্যন্ত ভালো থাকবে, ফ্রেশ থাকবে। সেটার প্রমাণ তো তোমরা আজকেই দেখলে। কত সহজেই বানিয়ে ফেললাম অরেঞ্জ কালারের ব্রেড ক্রাম্ব, যেগুলো দোকান থেকে কিনতে গেলে খবর হয়ে যেত। আজ এইটুকুই। প্রস্তুতির কাজ আরও বাকি আছে, সেগুলো আগামী ব্লগে দেখাবো। আজকের প্রস্তুতিগুলো কেমন হয়েছে সেটা আমাকে কমেন্টস করে জানিও। আগামী ব্লগে দেখা হবে। আল্লাহ হাফেজ।